হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স। আমরা সমাধান করছিলাম নবম শ্রেণীর দশম অধ্যায় লাভ ক্ষতি। অলরেডি আমরা এই টপিকের উপর 3টি ক্লাস করে ফেলেছি, যেখানে আমরা কোষে দেখি 10.1 এর 10 পর্যন্ত সমস্যার সমাধান দেখে নিয়েছিলাম। আজকের 4 নম্বর ক্লাসে আমরা 11 থেকে সমস্যাগুলোর সমাধান শুরু করব। যদি তোমরা আগের ক্লাসগুলি না দেখে থাকো, অবশ্যই একবার ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে ক্লাসগুলি দেখে নিও, তাহলে আজকের ক্লাসটি বুঝতে তোমাদের সুবিধা হবে। এবং আজকের ক্লাসটিও সম্পূর্ণ শেষ পর্যন্ত এবং স্কিপ না করে দেখবে, তবেই সব থেকে ভালো বুঝতে পারবে। চলো শুরু করা যাক। শুরু করা যাক 11 নম্বর সমস্যা থেকে। 11 নম্বর সমস্যায় আছে, টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? দেখো, খুব ছোট্ট অঙ্ক একদম, কিন্তু এর মধ্যে যে গল্পটা আছে, দুটো গল্প আছে। একবার হচ্ছে 4% ক্ষতি হয়, একবার হচ্ছে 44% লাভ হবে। তার মানে আমাদেরকে দুটো আলাদা আলাদা করে ভেবে করতে হবে। প্রথমবারে যখন 4% ক্ষতি হয়, সেক্ষেত্রে 12টা জিনিস বিক্রি করে টাকায়, মানে 1 টাকায় 12টি জিনিস বিক্রি করে। আর দ্বিতীয়বারে কটি জিনিস বিক্রি করতে হবে সেটাই জানতে চাইবে, অর্থাৎ জিনিসের দাম 1 টাকায় কটে বিক্রি করবে, সেক্ষেত্রে 44% লাভ হবে। তো দেখো, আমরা অঙ্কটাকে কিভাবে করব। আমরা যে কোনো অঙ্ক বলেছিলাম শুরু করব ক্রয় মূল্য থেকে, কারণ আমরা ওই আলাদা আলাদা করে কোনটা বিক্রয় মূল্য থেকে শুরু, কোনটা ক্রয় মূল্য থেকে শুরু, এই ধরনের সমস্যা না করে আমাদেরকে ওই বুদ্ধিটা না ইউজ করে আমরা স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক করব। সব অঙ্ক ক্রয় মূল্য থেকে শুরু করবো। দেখো, এখানে জিনিসটির দাম দেওয়া নেই, কিন্তু যেটা দেওয়া আছে হচ্ছে টাকায় 12টি জিনিস বিক্রি করা হয়েছে। এখন তাহলে আমরা ওখান থেকে একটা জিনিস করতে পারি, যে জিনিসটার ক্রয় মূল্য নির্ণয় করতে পারি। দেখো কিভাবে। আমরা মনে করছি ক্রয় মূল্য একটি জিনিসের ক্রয় মূল্য হচ্ছে x টাকা। এটা আমরা মনে করলাম, কারণ এখানে দেওয়া ছিল না। আর এই যে টাকায় 12টি জিনিস বিক্রি করেছে, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে দেখো, এখানে বিক্রয় মূল্যটা দেওয়া আছে। আমরা জানি যে 1 টাকায় 12টি জিনিস বিক্রি করেছে, তাহলে লেখো 12টি জিনিসের বিক্রয় মূল্য কত? দেখো, 1 টাকা। তাহলে আমরা একটি জিনিসের বিক্রয় মূল্য কত হবে? 1/12 টাকা। বুঝতে পেরেছো? তাহলে আমরা ওই একটি জিনিসের বিক্রয় মূল্য পেয়ে গেলাম 1/12 টাকা। একটি জিনিসের বিক্রয় মূল্য 1/12 টাকা। দেখো, আমরা ক্রয় মূল্যটা ধরেছি, বিক্রয় মূল্যটা 1/12 ওখান থেকে পেয়েছি। এবং এক্ষেত্রে বলেছে 4% ক্ষতি হয়। আচ্ছা, ক্ষতি মানে আমাদের এই ফর্মুলা হবে, এই দুটোর কোনো একটা। এবার দেখো, আমরা এখান থেকে এই পার্সেন্ট আছে তো, তাহলে এইটাকে ব্যবহার করি। দেখো, ক্ষতি সমান, আচ্ছা ওটা লিখছি যে 4% ক্ষতি হয়। তাহলে আমরা কি জানি? ক্ষতি সমান ক্রয় মূল্য ইন্টু শতকরা ক্ষতি বাই 100। দেখো, তাহলে যদি আমরা বসাই, ক্রয় মূল্য ছিল x, আর শতকরা ক্ষতি মানে তোমার 4%, 4/100। এটা দেখো সমাধান করলে হয় x, এটা কাটাকুটি করলে হয় 25। তাহলে ক্ষতি হলে এত টাকা। আর যখনই আমরা ক্ষতির এই ফর্মুলা ইউজ করবো, সঙ্গে সঙ্গে আমাদেরকে এই ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে আরো কি জানি না, ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এবার দেখো, এখানে ক্ষতি আমাদের বেরিয়ে গেছে x/25, ক্রয় মূল্য দেখো আমাদের ছিল x, বিক্রয় মূল্য দেখো এটা একটা। সব কিন্তু আমরা একটা জিনিসে করছি, কেমন? তাহলে এটা আমরা সলভ করি। দেখো কিভাবে করছি। এটা করলে হচ্ছে, দেখো x/25 মাইনাস x ইকুয়াল টু মাইনাস 1/12, x এর দিকে চলে এলো। তাহলে এটা সমাধান করলে হচ্ছে, দেখো 25 মাইনাস 24x/25, আমরা একেবারে লসাগু করে সমাধান করে দিলাম। মাইনাস 1/12, দুদিক থেকে মাইনাস কেটে দিলে x এর ভ্যালুটা কত চলে গেল? তো 25 ইন্টু, আচ্ছা 25 এর পাশে কিছু থাকছে না, নিচে 24 আর নিচে 12। এই হয়ে গেল আমাদের এটা x এর ভ্যালু, মানে এই এত এক্সট্রা হচ্ছে ক্রয় মূল্য, এত টাকা। এটা হলো আমাদের একটা জিনিসের ক্রয় মূল্য। এবার কি হয়েছে বলছে, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। আচ্ছা, লাভ যখন হবে দ্বিতীয়বার, তখন তো এই ক্রয় মূল্যের উপরেই ওটা বিক্রি হবে। তাহলে আমরা কি করবো? এবার দ্বিতীয় ক্ষেত্রটা করবো। দেখো, দ্বিতীয় ক্ষেত্রটা এইখানে করছি, এইখানে করছি। দেখো, আমরা কি করছি, এবার দ্বিতীয় ক্ষেত্রে যখন 44% লাভ হবে, তখন ক্রয় মূল্য কত হবে? তখন ক্রয় মূল্য হবে এইটা,
আমরা কিন্তু একটাও গুণ ভাগ করিনি, আমরা আকারে রেখে দিয়েছি, তাতে সুবিধা হবে। আচ্ছা, ক্রয় মূল্য এটা। এবার ক্রয় মূল্য জানি, লাভ হবে, তাহলে দেখো তো এই জায়গাটা ইউজ করতে পারি, 44% লাভ হবে, ক্রয় মূল্য জানি, তাহলে লাভটা নির্ণয় করতে পারবো। অতএব লাভ সমান আমরা জানি ক্রয় মূল্য ইন্টু শতকরা লাভ বাই 100। দেখো আমরা যদি ভ্যালু গুলো বসাই, ক্রয় মূল্য তোমার এইটা 25/24 ইন্টু 12, এটা 44% লাভ হবে বাই 100। আচ্ছা দেখো আমরা একটু কাটাকুটি করে নিতে পারি, 25টা দেখো 4×25 100, 4×11 44, আমরা পেলাম 11/24 ইন্টু 12 টাকা। এই ধরনের লাভ। এখন কথা হচ্ছে যখনই লাভ হবে তখন দেখো এই ফর্মুলা ইউজ করেছি, মানে এই ফর্মুলা ইউজ করতে পারবো, তাহলে লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। সো লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। যারা এইগুলো বুঝতে পারছো না তারা একদম প্রথম পার্ট 1 ভিডিওটা দেখে নাও, ডিসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে, কারণ এইগুলোর প্রমাণ আমরা পার্ট 1 ভিডিওতে দেখিয়েছিলাম। তো দেখো লাভের জায়গায় এটা বসাচ্ছি 11/24 ইন্টু 12। বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্যটা আমরা জানতে চাইবো, তাহলে এটা কিছু করছি না। আর ক্রয় মূল্য কত ছিল, এটা ছিল 25/24 ইন্টু 12। এটাকে আমরা সলভ করবো। দেখো সলভটা আমরা এখানে করে দেখাচ্ছি, আমরা বিক্রয় মূল্য নির্ণয় করবো। সো বা বিক্রয় মূল্য সমান কি হবে বলবো, বিক্রয় মূল্য সমান এটা প্লাস এটা। সো 11/24 ইন্টু 12 প্লাস 25/24 ইন্টু 12। দেখো এটা আমরা যোগ করে পাশেই লিখে দিচ্ছি, যোগ করে কত হয়, নিচে 24 ইন্টু 12 লসাগু, 11 আর 25 যোগ করলে 26, 36, তাহলে 12 দিয়ে কাটলে 3 × 36, 3 8 24, আমরা পেলাম 1/8 বিক্রয় মূল্য এত টাকা। এবার লক্ষ্য করে এটা কি পেলাম, আমরা দেখো অঙ্ক শুরু করেছিলাম একটি জিনিস দিয়ে, তাহলে একটা জিনিসের সব অঙ্ক করে বিক্রয় মূল্য পেলাম এটা। এবার আমাকে বলছে যে টাকায় কটি জিনিস বিক্রি করবে, তাহলে আমরা দেখো এই জিনিসটা পাচ্ছি না, একটি জিনিসের বিক্রয় মূল্য সমান 1 টাকা। আমাদেরকে নির্ণয় করতে হবে যে টাকায় কটি জিনিস পাওয়া যায়, তাহলে আমরা ঘুরিয়ে লিখছি, এটাকে ঘুরিয়ে লিখলে কি হচ্ছে দেখো, 1 টাকায় পাওয়া যায় একটি জিনিস, তাহলে 1 টাকায় পাওয়া যাবে। আচ্ছা 1 টাকায় যা পাওয়া যাবে 1 টাকায় সবসময় যার থেকে কম পাওয়া যাবে, তাহলে কম মানে 1/1/8 টি জিনিস। দেখো এটা সমাধান করলে হয় 8টি জিনিস। তাহলে আমরা কি পেলাম, টাকায় 8টি জিনিস পাওয়া যাবে। এবং এখানেও জানতে চাইছে যে টাকায় কটি জিনিস বিক্রি করবে, তাহলে টাকায় কটি জিনিস বিক্রি হবে, 8টি জিনিস। বোঝা গেছে? তো দেখো একটা অঙ্ক কি সুন্দর। আমরা কিন্তু তাদের একটু বীজগণিতের বেশি সাহায্য নিলাম। আমরা পাটিগণিতের লজিক গুলো যদি আমাদের গুলিয়ে যায়, বিভিন্ন সময় আমি দেখেছি ছাত্রছাত্রীদের মধ্যে বা তোমাদের মধ্যেও, যে পাটিগণিতের লজিকে তোমরা হারিয়ে যাও, ওর মাঝে এই করলাম ওই করলাম, কি করবো কিছু বুঝতে পারি না। কিন্তু এই ক্ষেত্রে দেখো আমরা কিন্তু কোনো লজিক পাটিগণিতে বেসিক্যালি ইউজ করিনি। আমরা বেসিক্যালি এই ফর্মুলার সেটটা মনে রাখবো, এটা মনে রাখলে এটাও মনে থাকবে, এটা মনে রাখলেও এটা মনে থাকবে। তো এই এক সেট ফর্মুলা মনে রাখলে সবসময় জানবো যে এদের মধ্যে কোনো একজনকে ব্যবহার করা মানে ঘুরিয়ে আমাকে আরেকজনকে করতে হবে। ঠিক আছে? তো আমরা কি করবো, যেমন থাকবে পরপর। দেখো লাভ বলেছে, এই ক্ষতি বলেছিল, ক্ষতির ফর্মুলা একবার ইউজ করেছি, তারপরে ঘুরিয়ে এটা। আবার লাভ বলেছে, লাভের ফর্মুলা যে কোনো একটা ইউজ করেছি, পরে এটা। কোনটা ইউজ করছি সেটা আমরা দেখলেই বুঝবো। যখনই শতকরা লাভ থাকবে তখন এটা আগে ইউজ করতে হবে, শতকরা ক্ষতি থাকলে এটা আগে, যদি না থাকে ক্রয় মূল্য বিক্রয় মূল্য থাকে তাহলে উপরেরটা আগে। বোঝা গেল? তো এই পদ্ধতিতে আমরা অঙ্ক করছি, তাতে আমাদের কি হয়, অঙ্কের মধ্যে যে আমার হারিয়ে যাওয়ার জায়গাটা সেটা থাকবে না। আমরা কি করবো, সবসময় ফর্মুলার দিকে চলে গেলে অঙ্ক করতে পারবো। কিন্তু এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, একটু বীজগণিতের সাহায্য নিতে হচ্ছে। কেমন? তো এইভাবে করবে, তোমাদের খুব দেখবে সুবিধা হবে, পরীক্ষার সময় অঙ্ক গোলাবে না। কেমন? চলে এসো আমরা এর পরের অঙ্ক 12 নম্বর অঙ্ক দেখে নিই। দেখো 12 নম্বর সমস্যা আছে, রমা পিসি দুটি শাড়ি তৈরি করে, একটি 15%, অপরটি 20% লাভে বিক্রি করলেন। তাতে তার মোট লাভ 262 টাকা 50 পয়সা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে দুটি শাড়ির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত? তো দেখো এর ক্ষেত্রে উৎপাদন ব্যয় কথা এসছে। কি হয়, ব্যবসা দু ধরনের হয়। একটা হচ্ছে নিজে তৈরি করে জিনিসটা বিক্রি করা, সেক্ষেত্রে কি হয়, ক্রয় মূল্য থাকে না। তৈরি করতে যে খরচ হয়, মানে উৎপাদন করতে যে খরচ হয়, সেটাকে বলা হয় উৎপাদন ব্যয়। তার মানে উৎপাদন ব্যয়ের উপর বিক্রয় মূল্য হয়। আর যারা আরেক ধরনের ব্যবসা, যারা জিনিস কিনে নিয়ে এসে বিক্রি করে, তাহলে তাদের ক্রয় মূল্যের উপর বিক্রয় মূল্য হয়। বোঝা গেল? তো আমাদের এই ক্ষেত্রে কি হয়েছে, তৈরি করে বিক্রি করা হচ্ছে, মানে উৎপাদন ব্যয়ের উপর বিক্রয় মূল্য। তার মানে উৎপাদন ব্যয়টা কিছুই না, ক্রয় মূল্যেরই মতো। তো আমরা ঠিক ক্রয় মূল্যের যে ফর্মুলা গুলো করেছিলাম, দেখো এই যে ক্রয় মূল্য কথাগুলো ছিল, এইগুলোর জায়গায় আমরা যদি উৎপাদন ব্যয় লিখি তাহলে মানেটা একই থাকবে, কারণ ক্রয় মূল্য যায়, উৎপাদন ব্যয়ও তাই। একটা জিনিস কিনতে যা খরচ হলো আর তৈরি করতে যা খরচ হলো সেই একই ব্যাপার। ঠিক আছে? মানে হচ্ছে
দুটো জিনিসই বিক্রি করার আগের খরচ, ক্রয় মূল্য বিক্রি হওয়ার আগে, উৎপাদন ব্যয় বিক্রি হওয়ার আগে। কেমন? এবার চলে এসো, এখানে দুটো কেস দেখো, দুটো শাড়ি আছে, একটা দিয়েছে 15% লাভে, অপরটি 20% লাভে। তাহলে আমরা কি করব, এবং দুটো শাড়ির দেখো উৎপাদন ব্যয় 1:3 দিয়েছে, এবং এটাও একটা খুব ভালো পয়েন্ট, যখনই আমরা দুটো জিনিসের অনুপাত দিয়ে দেবো আমরা সেখান থেকে দুটো জিনিসকে ধরতে পারি। তাহলে আমরা কি করছি দেখো, মনে করব প্রথম শাড়ি, দুটো শাড়ি তো, প্রথম শাড়ির আমরা কি করবো, ক্রয় মূল্য লিখবো না, উৎপাদন ব্যয় লিখবো, কিন্তু উৎপাদন ব্যয় আর ক্রয় মূল্য সেম, এইভাবে কিন্তু কাজটা করবো। প্রথম শাড়ির উৎপাদন ব্যয় সমান দেখো কত, ওটা ছিল তো 1:3, তার মানে আমরা কি করবো 1 × x, তার মানে আমরা শুধু x লিখতে পারি, x টাকা। আর দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় কত, 1:3 ছিল, তার মানে আমরা কি করবো 3x টাকা। বুঝতে পারলে, যখনই দুটো অনুপাত থাকে সেখান থেকে আমাদেরকে x দিয়ে গুণ করে ভ্যালু ধরে নিতে হয়, তাহলে খুব সুবিধা হয়। কেমন? এবার এই শাড়িগুলোর উপর কি হয়েছে, 15% আর 20% লাভ হয়েছে। চলো লাভগুলো হিসাব করি। তাহলে প্রথম শাড়িতে 15% লাভ, এর মানে কি, লাভ মানে আমাদের এই ফর্মুলায় আসবে, এবং দেখো পার্সেন্ট দেওয়া আছে, তার মানে আমরা এই শতকরার ফর্মুলা ইউজ করবো, দ্বিতীয় ফর্মুলাটা। এখন এটা তো ক্রয় মূল্যের উপর লেখা ছিল, কিন্তু এটা তো উৎপাদন, তাহলে আমরা ক্রয় মূল্যের জায়গায় উৎপাদন ব্যয় লিখবো। ঠিক আছে, তো লাভ ইকুয়াল টু উৎপাদন ব্যয় ইন্টু শতকরা লাভ বাই 100। আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। চলো ভ্যালু বসাও, x ইন্টু 15/100। আমরা কাটাকুটি করছি না, এই অবস্থাতেই রেখে দিচ্ছি। আচ্ছা, এটাকে আমরা একটু সিম্পলি করে লিখতে পারি, দেখো 15x/100 টাকা। কেমন? এবার চলে আসতো দ্বিতীয় শাড়ি। তো দ্বিতীয় শাড়ির ক্ষেত্রে কত হয়েছিল, 20% লাভ। তাহলে দেখো দ্বিতীয় শাড়িতে 20% লাভ। তো দ্বিতীয় শাড়িতে 20% লাভ মানে আমরা কি করবো, দেখো লাভের আবার ফর্মুলা ইউজ করবো, লাভ ইকুয়াল টু উৎপাদন ব্যয়, মনে পড়ছে তো, আমরা ক্রয় মূল্যের জায়গায় উৎপাদন ব্যয় ব্যবহার করছি, দিস ইন্টু শতকরা লাভ বাই 100। তো এটা দেখো ভ্যালু গুলো বসালে হচ্ছে, দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় হচ্ছে 3x, লাভ হচ্ছে 20%, 20/100। তো সমাধান করলে হচ্ছে দেখো 60x/100। আমরা কিন্তু কাটাকুটি করছি না, এটাতেও করিনি, এটাতেও করলাম না। কেমন? তো এবার দেখো আমাদের কি বলে দিয়েছে, দুটো শাড়ি মিলিয়ে মোট 262 টাকা 50 পয়সা লাভ হয়েছে। তাহলে এই লাভটা আর এই লাভটা মিলিয়ে হচ্ছে 262 টাকা 50 পয়সা। তো আমরা দেখো একটা শর্ত প্রয়োগ করতে পারি, কি শর্তানুসারে প্রথমটাই লাভ 15x/100 আর যোগ দ্বিতীয়টাই লাভ হচ্ছে 60x/100, এইটা সমান 262 টাকা 50 পয়সা। এখন দেখো এই যে 100টা আমরা কাটিনি, তার লাভটা এখানে পাবো, লসাগু হলো 100, উপরে গুলো যোগ হচ্ছে দেখো 15x প্লাস 60x ইকুয়াল টু 262.50। দেখো এটা যোগ করলে উপরে হচ্ছে 75x আর নিচে 100, আর এটা হলো 262.50। এবার 100 যখন ওই দিকে যাবে কি হবে বলতো, 100 দিকে যাওয়া মানে আমাদের এইটা শুধু পয়েন্টটা উঠে যাবে 26250, আর নিচে শুধু হবে 75 নিচে চলে এলো। এটা কাটাকুটি করতে হবে। তো দেখো আমরা কিভাবে করছি, 5 দিয়ে কাটছি, 5 15 75, 5 5 এ 25, 5 দুগুণে 10, 5 5 এ 25 0। আচ্ছা 15 আবার 5 দিয়ে কাটি, 3 5 এ 15, 5 আগে 5 0, 5 5 এ 25 0। আচ্ছা 3 দিয়ে কেটে যাবে, 3 3 কে 9, 15, 3 5 এ 15 0। সো আমরা যেটা পেলাম সেটা হচ্ছে x ইকুয়াল টু 350। তো x যে 350, তার মানে দেখো একটা শাড়ির উৎপাদন পেয়ে গেলাম। এবার তাহলে অন্য একটা শাড়ির কত হবে, তার 3 গুণ। অতএব প্রথম শাড়ির দুটোই লিখে দিই, প্রথম শাড়ির উৎপাদন ব্যয় যেটা বেরোলো 350 টাকা, আর দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় 3 গুণিত 350। বোঝা গেল? 3 গুণিত 350, তার মানে তোমার হচ্ছে 1050 টাকা। সো এই দুটো অ্যান্সার তোমরা লাস্ট লাইনে লিখে দেবে। কেমন? দেখো কত সহজে, আমরা কিন্তু প্রত্যেকটা অঙ্ক একই ফর্মুলায়, ক্রয় মূল্য থেকে শুরু করব, এখানে উৎপাদন ব্যয় ছিল বলে উৎপাদন ব্যয়, ওখান থেকে শুরু করবো, অঙ্ক যেমন বলেছে তেমন যাবো। ঠিক আছে, আমরা দেখো একই ধারায় অঙ্ক করছি, এটা কিন্তু আমাদের খুব কাজে দেবে। চলে এসে পরের অঙ্ক দেখে নিই, 13 নম্বর অঙ্ক। 13 নম্বর সমস্যা আছে, এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধে টাকায় 5টি দরে এবং বাকি অর্ধে টাকায় 10টি দরে বিক্রি করলেন। তার শতকরা লাভ বা ক্ষতি হলো। তাহলে কত লাভ বা ক্ষতি হলো নির্ণয় করতে হবে। কি করেছেন, এক ব্যক্তি দুটো কাজ করেছেন, তিনি কিছু লজেন্স কিনেছেন, কিছু লজেন্স বিক্রি করেছেন।
কেনার সময় কি করেছেন, তিনি 2 টাকায় 15টি হিসাবে লজেন্স কিনেছেন, কিন্তু কটি লজেন্স কিনেছেন বলেনি। দেখো 2 টাকায় 15টি দরে লজেন্স কিনেছেন, কিন্তু তিনি ক টাকার লজেন্স কিনেছেন বলেনি। এবার বা কটি লজেন্স কিনেছে সেটাও বলেনি। আবার কি হয়েছে না, ওইটাই যে পরিমাণ লজেন্স কিনেছিলেন তার অর্ধেকটা একদমে আর অর্ধেকটা আরেক দামে বিক্রি করেছেন। তাহলে আমরা এক কাজ করি, আমরা লজেন্সের কত টাকার লজেন্স কিনেছিলেন সেটা ধরে নিই, তাহলে খুব সুবিধা হবে। দেখো আমরা যেটা করছি যে মনে করি তিনি লজেন্স কিনেছিলেন, অর্থাৎ ক্রয় মূল্য সমান এক্স টাকা। কেন বলতো, আমরা বলেছিলাম যে প্রত্যেকটা অঙ্ক আমরা ক্রয় মূল্য থেকে শুরু করবো, এবং এখানে দেখো ক্রয় মূল্য দেওয়া নেই, তাহলে আমরা কি করলাম, ক্রয় মূল্যটা ধরে নিলাম। কিন্তু এক্স টাকা লজেন্স কিনেছিলেন, কিন্তু তিনি কত লজেন্স কিনেছিলেন, তিনি লজেন্সের দরটা ছিল যে 2 টাকায় 15টা হিসাবে লজেন্স তিনি কিনেছিলেন। আসলে দরটা এরকম, 2 টাকায় পাওয়া যায় 15টি লজেন্স, এই দরে কিনেছিলেন। কিন্তু তিনি তো কিনেছিলেন এক্স টাকা লজেন্স, তাহলে কটা লজেন্স নির্ণয় করে নিন। 1 টাকায় পাওয়া যাবে 15/2টি লজেন্স, আর এক্স টাকায় পাওয়া যাবে 15x/2টি লজেন্স, মানে তিনি এতগুলো লজেন্স কিনেছিলেন। বোঝা গেল? এবার হচ্ছে এই লজেন্সটাকে তিনি অর্ধেক অর্ধেক ভাগ করে ফেলবেন। ভাগ করে কি করলেন, অর্ধেকটা এক দামে অর্ধেকটা আরেক দামে বিক্রি করলেন। তাহলে আমরা কি করি, এর অর্ধেক লজেন্স সমান, এর অর্ধেক লজেন্স মানে কি, 15x/2 লজেন্সকে অর্ধেক করা, 2 দিয়ে ভাগ করা, তার মানে কত হচ্ছে বলতো, 15x/4t। এই দুইটা নিচে চলে গেল ভাগ করা মানে। সো আমরা দেখতে পেলাম 15x/4টি লজেন্স কি করেছে, একবার টাকায় 5টি দরে বিক্রি করেছেন। তাহলে দেখো টাকায় 5টি, এই কথাটা বুঝো, টাকায় 5টি দরে, অর্থাৎ টাকায় 5টি দরে মানে আমরা বলতে পারি 1 টাকায় তিনি 5টি লজেন্স বিক্রি করছেন। তাহলে আমরা যদি ঘুরিয়ে বলি এই কথাটা বলতে পারি কি, 5টি লজেন্স বিক্রি করেন 1 টাকায়, ঠিক কিনা? টাকায় 5টি মানে 1 টাকায় 5টি লজেন্স, মানে 5টি লজেন্স 1 টাকায়। তাহলে একটি লজেন্স বিক্রি করেন কত, 1/5 টাকায়, আর তিনি তো মোট এতগুলো লজেন্স বিক্রি করেছেন। সো 15x/4টি লজেন্স বিক্রি করবেন, 1/5 কে 15x/4 দিয়ে গুণ, তার মানে 4টা নিচেই যাবে। সো এটা দেখো কাটাকুটি করলে আমরা দেখতে পাচ্ছি 3 হচ্ছে 3x/4 টাকায়। সো তিনি অর্ধেক লজেন্স এই টাকায় বিক্রি করলেন। কেমন? এবার চলে আবার বাকি অর্ধেক কি করেছেন, বাকি অর্ধেক টাকায় 10টি। তাহলে এই হিসাবে যদি ভাবি, এখানে করে রাখা ছিল আমাদেরকে যে টাকায় 10টি লজেন্স, অর্থাৎ আমরা কি করবো, উল্টে লিখবো, 10টি লজেন্স পাওয়া যায় 1 টাকায়, অর্থাৎ 10টি লজেন্স পাওয়া যায় 1 টাকায়, একটি লজেন্স পাওয়া যাবে 1/10 টাকায়। আর তুমি তো এই অর্ধেকই আবার করেছিলেন, তার মানে 15x/4টি লজেন্স পাওয়া যাবে। এটা কি হবে, উপরে 15x, নিচে 10 ছিল, আর 4টাও নিচে। তাহলে এটাকে যদি কাটাকুটি করি দেখো কত হচ্ছে, এটা 5 দিয়ে কাটলে 2, তাহলে নিচে 8, আর এটা হচ্ছে 3x টাকা। তো আমরা দেখতে পেলাম যে অর্ধেক লজেন্স তার দাম এত, আর বাকি অর্ধেক লজেন্স তার দাম এত। তাহলে মোট লজেন্সের দাম কত হলো, মোট বিক্রয় মূল্য সমান এইটা আর এইটা যোগ 3x/4 প্লাস 3x/8। এটা দেখো সমাধান করলে আমরা পাচ্ছি 8 লসাগু 6x প্লাস 3x, দ্যাট ইজ 9x/8 টাকা। সো তিনি মোট অত টাকায় বিক্রি করলেন, কিন্তু লজেন্স কিনেছিলেন ক টাকা, তিনি কিনেছিলেন x টাকা লজেন্স। দেখতে পেলাম আমরা ক্রয় মূল্য থেকে অঙ্ক শুরু করার লাভ কি, আমরা x টাকায় কিনে অত টাকায় বিক্রি করলেন। তাহলে লাভ হলো না লস হলো? দেখো x টাকার থেকে 9x/8 হচ্ছে বেশি, তার কারণ উপরে 9 নিচে 8, মানে লবটা বেশি আছে বলে ওটা 1 এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তার মানে x এর থেকে বেশি। সো আমরা বলতে পারছি লাভ হয়েছে। লাভ সমান কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। সমাধান করলে দেখো হয় x/8 টাকা। এখন এখানে জানতে চাইছে তিনি শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তো শতকরা নির্ণয় করতে গেলে দেখো এই ফর্মুলা আমরা ইউজ করে দিতে পারবো। অতএব লাভ ইকুয়াল টু ক্রয় মূল্য ইনটু শতকরা লাভ বাই 100। তোমরা চাইলে এটা উইকি নিয়মেও করতে পারতে। সো লাভ বেরিয়েছিল x/8, ক্রয় মূল্য ছিল x, আর শতকরা লাভটা এখানে থাকলো নিচে 100।
সমাধান করলে আমরা পাচ্ছি শতকরা লাভ ইকুয়াল এক্স এক্স কেটে যাচ্ছে 100/8, তার মানে 12/1/2 এটাই লিখবো। এবং লাস্টে তোমরা অ্যান্সার লিখবে যে তার শতকরা লাভ হয়েছিল 12/1/2 অথবা তার লাভ 12/1/2% পার্সেন্ট চিহ্ন। ওই তোমরা জানো যে শতকরার পার্সেন্ট চিহ্ন একসঙ্গে লিখতে হয় না, কেমন? তো দেখো কত সহজ আমরা কর্মগুলো থেকে শুরু করে ধাপে ধাপে অঙ্কটা এখানে নিয়ে চলে এলাম, কেমন? তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা এর পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ একদম 14 নম্বর সমস্যা থেকে সমাধানগুলো নিয়ে ফিরে আসছি। যদি তোমাদের এই ক্লাসটি বুঝতে কোনো অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। তবে আমি বারবার বলছি ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে এই ফর্মুলার প্রমাণগুলো তোমরা দেখে নাও, তাহলে দেখবে আর অঙ্কগুলো বুঝতে অসুবিধা হবে না। আর এবং ওই দিন আমি বলেছিলাম যে আমরা কোন অ্যাপ্রোচে অঙ্ক করবো, এই অ্যাপ্রোচটা বুঝে গেলে তোমাদের আর অঙ্কে অসুবিধা হবে না, কেমন? আর তারপরেও অসুবিধা হলে আমাকে বলে আমি তোমাদেরকে কমেন্ট বক্সে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর এই ক্লাস ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন সেট করে যাতে ক্লাস ভিডিও সম্বন্ধে লেটেস্ট নোটিফিকেশন সবার প্রথম পাও। তোমার বন্ধুদের মধ্যে এই ভিডিও লিঙ্কগুলিও শেয়ার করতে পারো যাতে তারা ওই ভিডিওগুলি থেকে উপকৃত হয়। দেখা হচ্ছে পরের ক্লাসে।